আর কি কি ডিজাইন হয় থিয়েটারে, কে কি হয়ে দাঁড়াবে না দাঁড়াবে, পজিশন হয়, যেটা কম্পোজিশন, যেটা একটা আলাদা ডিজাইনের পার্ট। তারপর রূপসজ্জার, তারপর কস্টিউম, লাইট। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? বেসিক অফ ডিজাইনিং যদি আমরা লিখি, বেসিক অফ ডিজাইনিং টা দেখতে পারবে যদি লাইটটা না জ্বলে? না। তাহলে কি আসছে? আলো। আলোরও আগে যেটা আসে যখন কার্টেন পরে থাকে কি থাকে? মিউজিক। মানে যখন যে কোনো, এটা আজকে বলে না, ভারতের নাট্যশাস্ত্র থেকে আমরা যখন আসছি, আমাদের ভারতীয় থিয়েটারের যে শুরু হিসেবে যখন ধরি যে ভারতের নাট্যশাস্ত্র, বা আমরা একদম ওই জায়গাটা না ধরে যদি আমরা আমাদের বাংলার যে একেবারে গ্রামীণ যাত্রা, তো সেখানে কি হয়, একটা মিউজিক কনসার্ট বাজে, তাই তো? নববত বাজে, কাজে একটা মিউজিক্যাল, আমাদের থিয়েটারটাই মানে আমাদের রুটটাই কিন্তু খুব মিউজিক্যাল, সমস্ত কিছু মিউজিক থেকে শুরু হচ্ছে। আবার যখন এই যাত্রা নহবত দিয়ে শুরু হচ্ছে, যেমন সেরকম যদি ভারতের নাট্যশাস্ত্রের ভাষায় আমরা আসি, তখনই সেটাকে আমরা কি বলবো? পূর্বরঙ্গ। যে কোনো মানে ভারতের নাট্যশাস্ত্রের কোনো নাটক বা কোনো যখন শো শুরু হওয়ার আগে সেটাকে নিয়ে একটা প্রি স্টোরি, আমরা যেমন এখন প্রিলিউড করি রঙ্গসেনা থেকে, সেরকম সেটা আমরা ভারতের সময় দেখছি যে পূর্বরঙ্গ বলে একটা নাটকটা কি হবে সেটা নিয়ে একটা ভূমিকা মতো চলছে। আমি যদি একটা ছবি, একটা ডিরেক্টর বা একটা আর্টিস্ট হিসেবে কি হয় যে মানুষকে একটা ছবি আমি দেখাবো, অভিনয়ের মাধ্যমেও সেটা কি ছবিটাই তো তুলে ধরছে, একটা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ কি যে একটা ছবি হয়ে লোকের কাছে আছে, দৃশ্য। তাহলে আমার ইম্পর্টেন্ট জায়গাগুলো হলো এই, তাই তো? এটা আমি আবার স্টেজেও আসবো, এই জায়গাটা ধরো আমার পোস্টার, তাহলে আমি যখন একটা পোস্টার করব তখন আমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে শুরুর একটা জায়গা। মানে যখন তোমার এখন ওয়েবসাইটে নেটেরও যে ধরো ফেসবুকের ডিজাইনটা যদি দেখো, মিউজিক কানের মধ্যে আসছে যে সেই যে আরো পুরো যদি যে মিউজিকটা বাজে, যে প্যাটার্নটা বোঝা যায় যে এর মানে এই জায়গাটাকে আমরা ধরছি, তার মানে কি আমরা মিউজিক দিয়ে একটা স্পেসিফিক জায়গাকে বর্ণনা করে দিতে পারি যে এটা এই ধরনের। বা আমরা ধরো একটা ক্লাসিক্যাল কিছু করছি, তখন আমাদের ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকে শুনলাম, এর মাঝখানে তাহলে আমাদের মিউজিকের ডিজাইনেরও বেসিকটা আমার হয়ে গেল যে আমি কোন সময়টাকে কোন জায়গাটাকে ধরার চেষ্টা করছি। তারপরে কি মুড, একটা মিউজিকের মুড অনেকগুলো থাকে, যেমন আমাদের ওই নবরসের ক্ষেত্রেই যেটা হয়, আমরা নবরস এই যে সায়তা একটু আগে বলছিল না যে অভিনেতা হিসেবে শুনবো নাকি অডিয়েন্স হিসেবে শুনবো, অডিয়েন্স আর অভিনেতা দুজনের কাজটা কিন্তু অনেকটা একই রকম। অডিয়েন্স কি করে, সে অনুভব মানে সে একটা এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু সেই অনুভবটা কিন্তু দর্শকও করছে। মানে একটা অডিয়েন্স কিন্তু রেগে গেল ধরো, সেই রাগটা কিন্তু অডিয়েন্সের মধ্যেও আসে, মানে অ্যাক্টর কোন একটা সিচুয়েশনে রাগ দেখালো, অবশ্যই দর্শকও কিন্তু সেটা দেখে রেগে যাচ্ছে। কাজে মানে এই অডিয়েন্স আর অ্যাক্টর এইটার মধ্যে না খুব তফাৎ নেই, একজন করছে একজন দেখছে, হয়তো সে করছে না কিন্তু তার মনের মধ্যে সেই জিনিসটাই হচ্ছে, তখন সে তার মানে একদম সে ওই নাটকটার মধ্যে ঢুকে গেছে, মানে সেও একজন অভিনেতা একদম। মানে দর্শক আর এই এখন আরো মডার্ন অনেক রকমের তত্ত্ব এসেছে এই বিষয়গুলো নিয়ে, তো সেটাই যে আমরা এই নবরস অনুযায়ী যে মানুষের অনুভূতি যে কত রকমের রাগ আছে, সেই রাগের একটা সময় যে যেমন ভৈরবী রাগ সকালবেলায় হয়, মেঘমল্লার বৃষ্টির সময়টাকে দেখায়, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে যে একটা মিউজিকের স্টাডি করতে গেলে আমি একটা ধরো ইনস্ট্রুমেন্ট দিয়েও আলাদা করতে পারি, যেমন ধরো ওই কি বলবো, ধরো ফোক ইনস্ট্রুমেন্ট বলতে আমরা কি মাথায় আসে, যেমন একটা গ্রাম্য অনুষ্ঠান, মাদল হতে পারে, একতারা হতে পারে, এই ধরনের জিনিসগুলো করে আমরা কিন্তু আলাদা করে দিতে পারি। বা ধরো আরো অনেক অনেক স্তর হয়, ধরো কোনো ডিরেক্টর একটা ভাবছে যে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা খুব মানে ক্লাসিক টাইপের, আমি তার সময় কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি এটা ক্লাসিক্যাল, আবার আরেকটা চরিত্র ঢুকলো সে খুব গ্রাম্য বা মেঠো, তখন আমি তার ব্যাকগ্রাউন্ডের মিউজিক হিসেবে কোনো মেঠো সুরের মিউজিক ইউজ করতে পারি। এইভাবে আমাকে এই মিউজিক ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে করতে হবে। আর বিশেষটা হলো কি মুডটা মাথায় রাখতে হবে যে সে কোন মুডে আছে। এটা ধরো খুব দুঃখের মুডে একটা আনন্দের মেঠো সুরের বাঁশি বাজছে, কিন্তু দুঃখের সময় একটা আনন্দের মতো আবহ তৈরি হচ্ছে, সেটা তো হবে না।
আমার কান দিয়ে আমাকে শুনতে হবে, শুনে আমাকে সেটা মাথায় রাখতে হবে। এই গেল বেসিক অফ ডিজাইনের, মিউজিক ডিজাইনের এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে কি ইনস্ট্রুমেন্ট, মুড, এই বিষয়গুলো। ঠিক আছে, এইবার লাইট ডিজাইনের ক্ষেত্রেও যেটা আসে, এই যে এই বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু অভিনেতাকেও লাগবে, তাই না? এই যে মুডের কথা বললাম, একজন কেউ ভাবলো যে এটা ডিরেক্টরে জানলেই তো হয়ে গেল, তা তো নয়। আমি যখন সেই ডিরেক্টরের নির্দেশনা অভিনয়টা করছি, হ্যাঁ, তখন তো তাকেও বুঝতে হবে। ধরো একটা মুড ডিরেক্টর হতে পারে যে তার মনে হচ্ছে এই মিউজিকটা একটু মুডটা ঠিকঠাক লাগছে, কিন্তু অভিনেতা হিসেবে হয়তো তার মনে সেইটা পাচ্ছে না, তখন সে তো নিজে থেকে আরো লাইট, ঠিক আছে, মুড, সিচুয়েশন। আমি একটা দিনের বেলা দেখাচ্ছি অথচ মঞ্চে জ্বলছে নীল লাইট, এই লাইট ডিজাইন এগুলো নিয়ে আরো ডিটেইলে কাজ হবে পরে। আমাদের বেসিক অফ লাইট আছে, সেই সময় হয়তো আরো টেকনিক্যাল জায়গাগুলো জানবে। কিন্তু আজকের ডিজাইনের বেসিক গুলো এটাই, যে এই একই লাইটের ক্ষেত্রে আমায় জানতে হবে যে সিচুয়েশন, মানে ধরো একটা কোন একটা অভিনেতা হিসেবেও সেটা একই কথা কাজে লাগবে। ধরো মঞ্চে খুব একটা ডিপ নীল আলো জ্বলছে, আমি রাতই বোঝাবে বা সেটা একটা ড্রিম সিচুয়েশনই বোঝাবে, সেটা হতেই পারে না কখনো একটা খুব গনগনে দুপুরবেলা, না দুপুরবেলা হলেই হলুদ আলো জ্বলবে, বা একটা ব্রাইটনেস, দিনের বেলা হলে কি ব্রাইটনেস। আবার কি একটা কালারের উপর ডিপেন্ড করে, এই কালারের কথাটাও আবার কস্টিউমের সময় আসবে, কস্টিউম আর রূপসজ্জা, মানে সমস্ত কিছু একটার সাথে একটা রিলেটেড। মানে ধরো একটা নরমাল ফ্ল্যাট লাইট জ্বলছে, ঠিক আছে, সেই ফ্ল্যাট লাইটের মধ্যে হঠাৎ করে একটা গোলাপি আভা এসে ঢুকলো, বা একটা অরেঞ্জ, একটা সেই কি বলে অ্যাম্বার যেটাকে আমরা বলি, সেটা কমলা রঙের একটা আভা এসে পড়লো, তখন আমার তাহলে সেটা দেখে কি মনে হয়, মানে একটা স্টেজে হঠাৎ করে একটা গেরুয়া রং এসে আস্তে আস্তে পড়ছে, একটা গোধূলির মতো সন্ধ্যে আসছে, তাহলে আমি ডিফারেন্ট করব কি করে, কালার দিয়ে। এরপরে আস্তে আস্তে আমার রং দিয়ে সেগুলোকে আলাদা করতে হবে, যে সময়টাকে আমি এই কালারের মাধ্যমে বোঝানো, ঠিক আছে। আরো আলো দিয়ে কত রকমের ডিজাইন হয়, সেগুলো লাইট ডিজাইনের ক্লাসে ডিটেইলে বলবেন, পরে আছে লাইটের ক্লাস, তখন বলবো যে এটা আলো দিয়ে আমি একটা মানুষের মেন্টাল স্টেটকেও বোঝাতে পারি, যে সে কি একা, সে কি খুব আনন্দে আছে। মানে আমরা কখনো অনেক সময় দেখি যে মঞ্চের মাঝখানে একটা ছোট্ট স্পটলাইট পড়েছে, এখানে কেউ একটা বসে আছে, একদমই তাই। তাহলে সেটার মানে কি, যে সে খুব সমস্ত কিছু থেকে আলাদা হয়ে যাবে। বা এই জোন গুলো করা হয়, ধরো আমরা অনেকে নাটকের ক্ষেত্রে করি যে দুটো জায়গা শুধু লাইটনিং করা হয়, যে একটা দেখাচ্ছি রান্নাঘর, একটা দেখাচ্ছি একদম সমুদ্রের ধার, তাহলে এক মঞ্চে সেটা কি করে দেখাবো, এটাও সেই লাইট ডিজাইন দিয়ে দেখাতে হবে, যে একটা স্পেসকে আমি আলাদা করে দিচ্ছি। তাহলে আমি মঞ্চটা যেমন ভাগ করছি, তার সাথে লাইটটা দিয়েও আমি জায়গা আলাদা করছি। যেমন জায়গা আলাদা করছিলাম মিউজিক দিয়ে, মিউজিকের ফ্লেভার দিয়ে, যেমন আরবের মিউজিক এক ধরনের, আমাদের বাংলার গ্রামের মিউজিক এক ধরনের, সেইখানে যেমন হয় লাইট দিয়েও সেই সব একই জিনিসগুলো করা যায়। আচ্ছা, এবার মঞ্চের কথায় আসি। মঞ্চে আমরা যখন অভিনয়টা করছি, আলটিমেট আমার থিয়েটার, আমার ক্যামেরার অ্যাক্টিং নিয়ে কথা বলছি না, ক্যামেরার বিষয়গুলো আলাদা, সেটা নিয়ে অন্য সময় জানা যাবে আরো ডিটেইলে। মঞ্চে জানতে গেলে আমাদের আগে মঞ্চের ভাগটা জানতে হবে, যেটা আমাদের পুরো অল ওভার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই যে গ্রাফটা প্রথমে এঁকেছি, মানে ওই জন্যই এইটাকে আপস্টেজ হিসেবেই ধরা হচ্ছে, মানে তখন কিন্তু এই ধাপে ধাপে এটা নামতো। এখন যেমন এটা সমান একটা স্টেজ দেখছি গ্রিক থিয়েটারে, সেইটা কিন্তু স্টেপ স্টেপ করে আসছে, মানে ওটা আপস্টেজ, মানে শুধু সমান ছিল, ওটা একটু আপেই ছিল। সেই সময় থেকে এটাকে আপস্টেজ ডাউন স্টেজ এই জায়গাগুলো অ্যাক্টিং পোরশন যেখানটা হতো তার অনেকটা উঁচু পুরো থাকতো। সেটা এটা আমি গ্রিক থিয়েটারের স্টেজ নিয়ে আলাদা, তোমাদেরকে আমি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেবো, ইউটিউবে সমস্ত কিছু আছে, সেটা তোমরা নিজেরাও স্টাডি করতে পারো, সেটা দেখতে পারবে, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রেও সেই জেডটা কিন্তু কাজে লাগে, আমার এটা নিজের মনে হয়েছে, যে এই যখন আমি একটা এই জেডটা এটাতে ইম্পর্টেন্ট করে ধরছি, ঠিক আমার এই স্টেজের ক্ষেত্রে এই যদি আমি আপার লাইন ধরে জেডে আসি, তাহলে কিন্তু এবার এর মধ্যে অনেকগুলো ধরো দ্বন্দ্ব রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। একটু পুরোনো দিনের লোকেরা ভাবে, মানে পুরোনো দিনের লোক বলা ভুল হবে আমার, এক ধরনের যারা একরকম ভাবে থিয়েটার করে তারা মনে করে যে মিড স্টেজটাই খুব পাওয়ারফুল জায়গা, আমি যে মানে মঞ্চের জায়গা মাঝখানেই এটা সব দেখাতে চাইছি, বাকি যেটা গুরুত্বপূর্ণ সেগুলোকে অন্য অন্য জায়গায় দিল, বা একটু গুরুত্বপূর্ণ তার মধ্যে সেটাকে এই জায়গায় দিল, এরকম হয় তো।
এইবার অ্যাজ এ অ্যাক্টর আমাকে মাথায় রাখতে হবে, আমি কিন্তু অভিনেতাদের জায়গাগুলো বলে বলে যাচ্ছি, কারণ আমরা সবাই অভিনয়টাই করবো, একদমই তাই। সবাই ডিরেকশন দেবো, সবাই এগুলো করবো, কিন্তু জানাটা সবারই দরকার। অভিনয় করতে গেলে এগুলো না জানলে কি করে অভিনয়? এবার ধরো মঞ্চে আমি এরকম একটা জায়গায় রয়েছি, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি ধরো বাই চান্স এমন কিছু একটা সিন হচ্ছে যে অভিনেতা ভুল করলো, করে হয়তো একটু ওই ইম্পর্টেন্ট জায়গা অন্য জায়গায় চলে গেল, হতেই পারে স্ক্রিপ্টের জায়গা, মানে লাইভ আর্ট ফর্ম হতেই পারে, আমি ধরো ইম্পর্টেন্ট জায়গায় রয়েছি, তাহলে আমি এমন কিছু ওই সময় করতে পারি না যে আমার ফোকাসটা আমার দিকে চলে আসে। মানে অভিনয় এই কনসেপ্টটা খুব বাজে। সবাই এই আমরা একটা বেসিক কি বলি যে নাটক করতে গেলে এই যে মঞ্চে উঠে গেলাম মানে তো আমি রাজা। হ্যাঁ সত্যি, মঞ্চে উঠে গেলে মানে তুমি যা ইচ্ছা করো তোমাকে তখন আর কেউ বলতে পারবে না। কিন্তু আমি নাটকে জাস্টিফাই করছি কি, আমি কি মঞ্চে উঠে জানি, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে ধরো আপার লেফট বা ডাউন এই লেফট রাইটের এই পজিশন গুলো না অনেক সময় একদম ওই সাইডের দর্শকরা দেখতেই পায় না, ঠিক আছে? এবার কি অ্যাজ এ দর্শক আমারও তো মানে অভিনেতা হিসেবে আমারও তো দায়িত্ব থাকে যে আমি শুধু মাঝখানে দেখাবো। এবার এর মানে কি আমি লাইট থেকেও বেরিয়ে এসে তাকে দেখাবো না, কিন্তু আমাকে চোখ কান খুলে রেখে করতে হয়। মানে ধরো আমি অনেক মাথার শোতে একটা জায়গায় বসেছি, আমি বসে দেখতে পাচ্ছি যে ওইদিকে দর্শককে আমিই দেখতে পাচ্ছি না, তারা তো আমাকে দেখতে পাবেই না, তখন আমাকে একটু চিট করে চেষ্টা করতে হবে একটু সরে যেতে, একটু সরে যেতে সবাই আমাকে আমি দেখতে পাই। লাইটের ক্ষেত্রে ওই অনেকে বলে না লাইট সজ্জা মানে এই জায়গাটা কি, যে মঞ্চ সজ্জা একটা রাজকীয় নাটক হচ্ছে, রাজসভা নিয়ে বা হিস্টোরিক্যাল কোনো নাটক হচ্ছে, তাহলে কি হ্যাঁ বেসিক মিথটা এটাই এতদিন পর্যন্ত আমরা জানতাম, বা এটা এখনো সাধারণত কি হবে যে একটা হিস্টোরিক্যাল নাটক হলে আমাকে ওই হিস্ট্রিটা জানতে হবে, যে তার একটা কাট আউট আমাকে তৈরি করতে হবে। কিন্তু আজকের সেকেন্ড ইয়ারের ক্লাস ছিল আমাদের, কি বেসিক অফ ডিজাইন ছিল, যে অনেক কিছু জানতে পারলাম দীপের কাছ থেকে। দীপ আমাদের অনেক কিছু শেখালো, বেশ ভালো লাগলো ক্লাস করে। থ্যাংক ইউ।